অঙ্ক স্যারের সাথে ঋতুর বিয়ে। বাবার মুখে কথাটা শুনে ঋতু চোখ বড় বড় করে তাকালো। বাবুল মিয়া তার বড় মেয়ে ঈশিতাকে বললেন, বুঝলি রে, খুব করে ধরেছে স্যারের মাটা। ঋতুরে নাকি তার পছন্দ হয়েছে। তাছাড়া ভালো পরিবার, সহায় সম্পদ আছে। আমি কি করে না করি, তাই কথা দিয়ে আসলাম স্যারের মারে। ঋতু চোখে সব অন্ধকার দেখল। তার সামলাতে ব্যর্থ হয়ে বেহুশ হয়ে পড়ে যেতে লাগলে ওর বড় বোন ঈশিতা এসে ওকে ধরল। উৎকণ্ঠিত হয়ে পড়ল, বাবা পরে কথা বলো, আগে পানি আনো। ঋতুর চোখে মুখে পানি ছিটিয়ে দিতে হবে। বাবুল মিয়া রান্নাঘর থেকে পানি এনে ঋতুর মুখে ছিটিয়ে দিতে দিতে বিতু কণ্ঠে ডাকল, ঋতু, আমা ওঠ, কি হইল তোর? ও মা। চোখে মুখে পানির ছিটা পেতে ঋতু উঠে বসল। বাবার দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করব না বাবা। বাবুল মিয়া ওর মাথায় হাত বুলিয়ে বলেন, এইসব কইলে কি চলে মা? মায়া মানুষের বিয়া করতেই হয়। আমি করব না, তোমার সাথেই থাকব। আমি বাপ হইয়া ঠিকঠাক তগো ভালো মন্দ কিছু দিতে পারি না, কিন্তু ওইখানে তুই সব পাবি, সুখী হবি। তাই বলে তুমি আমার বিয়ে ঠিক করবে অঙ্ক স্যারের সাথে? তাতে কি হয়েছে রে মা? ঋতু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি অঙ্কে ফেল করেছিলাম বাবা, তুমি ভুলে গেছো? ফেল করছিস তো কি হয়েছে? এইসব কোনো ব্যাপার না। আমিও তো ইংরেজিতে ফেল করতাম, তাই বলে কি আমার বিয়ে করাই নাই? আমার লজ্জা বোধ আছে, আমি পারবো না, মরে গেলেও। বাবুল মিয়া জিভে কামড় দিলেন। আরে বিষয়টা একদমই তার মাথায় ছিল না। ঋতু বরাবরই অঙ্গে কাঁচা। গত পরীক্ষায়ও হায়ার ম্যাথে ফেল করেছে 30 পেয়ে। সেই সময় কলেজ থেকে গার্ডিয়ান কল পেয়ে বাবুল মিয়া প্যারেন্টস মিটিংয়ে গিয়েছিলেন। সেখানেই দেখা হয়েছিল ঋতুর কলেজের ম্যাথের গেস্ট টিচার ইফাত আনিসুরের সাথে। কম বয়সী ছেলে, চোখা নাক, সুন্দর চোয়াল, লম্বা ফর্সা, সৌন্দর্যের সব কিছুতে 10-এ 10। এমন সুদর্শন ছেলে তিনি খুব কমই দেখেছেন। বাবুল মিয়া এবার ছলো ছলো ভেজা চোখে মেয়ের দিকে তাকালেন। অপরাধী সুরে বললেন, বিয়াতে রাজি এই মর্মে আমি কথা দিয়ে ফেলাইছি। ঋতু থমকে গেল। এক মুহূর্ত পরে আর তো সুরে চেঁচালো, স্যার রাজি হলো কিভাবে? ছি, আমি তো স্টুডেন্ট। বাবুল মিয়া উঠে চলে যেতে যেতে বললেন, এইটা বিয়ান সাহেবা দেখব। বাহ, এর মধ্যেই বিআই সাহেবা। ঋতুর চোখ ভিজে কান্না এলো। অঙ্ক স্যার যে এ বিষয়ে কিছুই জানে না সেটাও বুঝল। স্যার জানলে নিশ্চয়ই এ সম্বন্ধে রাজি হবে না ঋতুর বিশ্বাস। অত বড় মানুষটা ওর মতো গরিব ঘরের ফেলটুসকে বিয়ে করতে বই গেছে। এইটুকু ভরসা ঋতুর। বাবা যে ঋতুর কথা শুনবে না তা নিজের মর্জি মতোই চলবেন ঋতু বেশ জানে। মা মরা 2 মেয়ে নিয়ে বাবুল মিয়া টানাপড়নের সংসার। পানের ব্যবসা করে যে ক টাকা পান তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। এসএসসিতে ইংরেজিতে ফেল করায় বড় মেয়ে ঈশিতাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তবে যার তার কাছে নয়, খুঁজে খুঁজে পয়সাওয়ালা পরিবারে সম্মত করেছেন। ইংরেজিকে জমের মতো ভয় পাওয়া ঈশিতাকে তুলে দিয়েছিলেন ইংলিশ টিচারের কাছে। ঈশিতার কোনো কথাই তখন তিনি শোনেননি। সেবার বোনের বিয়েতে ঋতু বেশ আনন্দ করেছিল, আয়েশ করে পোলাও মাংস খেয়েছিল। ঈশিতা কাঁদতে কাঁদতে বিদায় নেওয়ার সময় ঋতুর সাথে কথাই বলেনি। এরপর ঋতু বাড়ি এলে বোনকে এভাবেই খেপাতো, ইংলিশ টিচারের কিনা বউ কিনা ইংলিশে ফেল করা ছাত্রী, ইয়াক। লোকে কি বলবে রে আপু? তোর কপালেও আমার মতো দুর্গতি আছে, দেখে নিস। বড় বোনের অভিশাপ মিলে গেল ঋতুর সাথে। ওর আর কিছুই করার নেই। বাবার কথার অহর্ধ হলেও বাবা ভীষণ কষ্ট পাবে, যেটা স্বপ্নেও ভাবতে পারে না ঋতু। মা মারা যাওয়ার পর মানুষটা বিয়ে করেনি আর। একা হাতে ছোট 2 মেয়েকে বড় করেছেন, নিজে না খাইয়ে তাদের খাইয়েছেন। তাই বাবার কথা পারতপক্ষে অমান্য করে না ওরা 2 বোন। সপ্তাহ 3 আগে বাবার সাথে ঋতু গিয়েছিল কাঁচা বাজারে। সেখানেই হঠাৎ দেখা হয়েছিল অঙ্ক স্যার আর তার মায়ের সাথে। বাবুল মিয়া সরল সোজা মানুষ, সেদিকে গিয়েছিলেন তাদের ভালো মন্দ জিজ্ঞেস করতে। স্যারের মা নাজিয়া ইসলাম ঋতুকেই বরাবর দেখছিল। ভদ্রমহিলার চেহারা, সুরত, চিন্তাধারা বেশ প্রখর ছিল। ভালোই লেগেছিল ওর, কিন্তু মহিলা যে এত দূর যাবে এত কিছু তো মনে হয়নি। ঋতু তাই বিষাদগ্রস্ত হয়ে বসে রইল। অঙ্ক স্যারকে বিয়ে,
যে তার ফেল মারার সব ঘটনা জানে। কলেজ পড়ুয়া এত বড় মেয়েকে অঙ্ক না পারার অপরাধে ক্লাসে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। একটু ভুলচুক করে যে অপমান করে। ঋতুজার সব শাস্তি মুখ বুঝে সহ্য করে। সে স্যারকে বিয়ে স্বপ্ন অসম্ভব। ঋতু কটা দিন তককে তককে রইল, মনে মনে দোয়া করতে লাগলো বিয়েটা যাতে না হয়, স্যার যাতে রাজি না হন। ঋতুর দোয়া কবুল হলো। দুদিন পরে বাবুল মিয়া এসে জানালেন অঙ্ক স্যার রাজি না, বিয়েটা হচ্ছে না। শুনে তো ঋতু আনন্দে আটখানা হয়ে গেল। খুশিতে তার নাচতে ইচ্ছে করল। 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করলো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। ঘন্টা লাগিয়ে গোসল করল, মাথায় শ্যাম্পু করল, পেট ভরে ভাত খেল। এরপর মনে সুখিয়ে ঘুমোতে গেল। অন্য দিনের তুলনায় সে রাতে ওর খুব ভালো ঘুম হলো। কিন্তু পরদিন সকালে ওর ঘুম ভাঙলো হইচই শুনে। বিরক্ত হয়ে ঘরের বাইরে আসতেই দেখতে পেল ওর 2 ফুপু, 1 খালা আর মামারা তাদের স্বামী সন্তান নিয়ে বাড়িতে হাজির। তারা উঠোনে বসে মহানন্দে মাছ মাংস কাটছেন, সেই সাথে হাসাহাসিও চলছে পুরো দস্তর। ঋতু ঈশিতাকে কোথাও দেখতে পেল না। মেহমানদের চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে এসে দেখল ঈশিতা মশলা বাড়ছে, চোখে মুখে ঘাম, ক্লান্তি। ঋতুকে দেখে তার শরীর চেঁচালো, কটা বাজে খেয়াল আছে? নবাবজাদি হইছ? শ্বশুর বাড়িতে অমম নবাবজাদিগিরি করলে লাথি মাইরা বাহির কইরা দিব। ঋতু বিরক্ত গলায় বলল, রাখো তোমার ফালতু কথা। বাড়িতে এত মেহমান কেন? কাহিনী কি? ওদের ভাইয়ের বাড়ি, ইচ্ছে হইছে তাই আইছে, তোর কি? তাই বলে এত সকালে? ঈশিতা মশলা বাড়তে বাড়তেই বলল, কেন, তোর ঘুমের ডিস্টার্ব হইছে নবাবজাদি? আমি কি তাই বলেছি? তুমি অহেতুক। কানের কাছে ঘ্যানের ঘ্যানের না কইরা গিয়া গোসল টোসল দে। হাত মুখ ধুইছস নাই খচ্চর মাইয়া কোথাকার। তোর জামাই তো সামনের দরজা দিয়া বাড়িতে ঢুকাইয়া পেছনের দরজা দিয়া বাহির কইরা দিব। ঋতু অসহ্য হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বেরোতেই বড় ফুপুর সামনে পড়ে গেল। বড় ফুপু ওকে ধরে একটা চিৎকার দিয়ে, তোর ঘুম ভাঙছি তাহলে? আমরা তো সেই ভোরে আইসা বইয়ে আসি, তোর কোনো খোঁজ নাই। ঋতু কিছুটা অপ্রস্তুত হেসে বল, হঠাৎ আমার খোঁজ কেন? তোর বাপে জরুরি তলব করলো কাল রাইতে, বলো আইজি আইতে হইব তোদের। বলি এমনে হঠাৎ কইরা মায়া বিয়া দেয়? তোর ফুফা তো শুই নাই অবাক। ঋতু ভ্রু কুচকাল। বিয়ে মানে? কার বিয়ে? তোর বিয়া। কেন তুই জানোস না? মানে যাক, বড় ফুপু হাই হাই করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমাগরে না হয় জানাই নাই, তাই বইলা নিজের মায়ারেও জানাইবো না? ঋতু দু চোখে অন্ধকার দেখল, ঢলে পড়ে যেতে যেতে বলল, আমাকে ধরো ফুপি। ঋতু যখন সম্বিত ফিরল দেখলো ওকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। ঈশিতা ওকে ধমক দিয়ে বল, বিয়ের কথা শুনলে কেউ ফিট খায়া যায়? নাটক কামাইয়া। বাবুল মিয়া এসে ঋতুর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুই কষ্ট পাবি তাই জানাই নাই মা। ভাবছিলাম একেবারে বিয়ের আগেই সব জানামো, তাহলে যদি একটু কম কষ্ট পাস। খালা ফুপুরা সব চুপ করে রইল, কেউ একটু শব্দও করল না। ঋতু ধীরে সুস্থে উঠে বসল, বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আমার কষ্ট নিয়ে তোমার এত চিন্তা? এত ভাবো আমাকে নিয়ে, অথচ আমার জীবনটা নিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। সব কিছু মজা মনে হচ্ছে তোমাদের? বাবুল মিয়া মেয়ের প্রশ্নের জবাব দিলেন না। ঋতু চিৎকার করে, চুপ করে আছো কেন? তুমি আপু সব জানতে তাই না? আমাকে কাল তাহলে মিথ্যা বললে কেন? আমি কি না করেছিলাম তোমাদের? বাবুল মিয়া কাচুমাচুর করে বললেন, তুই না খাওয়া বলে কষ্ট পাচ্ছিলি তাই? তাই আমাকে মিথ্যা বলবে? তাও আবার বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে? আমরা মিথ্যে বলতে চাইনি। তুই বিয়ে করতে চাস না শুনে জামাই বাবাজিই বললো তোকে আগেভাগেই জানানোর দরকার নেই, ঠিক সময়ে জানালেই চলবে। ঋতু চমকে উঠল। কি? ঈশিতাও মাথা নাড়ল। জামাই বললো বললেই তোরে জানাই নেই। তো পাত্রটা কে? অঙ্ক স্যার? বাবুল মিয়া আর ঈশিতা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে ঋতু সব বুঝে গেল। এই অঙ্ক স্যার এমন হাড় বজ্জাত আগে তো টের পায়নি। এতদিন জানতো লোকরা অঙ্ক পড়ায়, কিন্তু অঙ্ক পড়ানোর সাথে সাথে যে বাটপাড়ি আর লোক ঠকিয়ে কার্য আদায়ের ব্যবসাও যে করে তা তো জানতো না। ছি! ঋতু তাকে বুঝদার ব্যক্তি সম্পন্ন লোক ভেবেছিল। এই তার নমুনা। শিক্ষিত হয়ে ছাত্রের দিকে নজর, ছাত্রীকে বিয়ে করতে
ঠকবাজির আশ্রয় নেওয়া লুচু লোক। ঋতু শক্ত গম্ভীর হয়ে বসে রইল। এতদিন অনেক সম্মান দেখিয়েছে, তার সব অন্যায় মুখ বুজে মেনে নিয়েছে। আর না, কিছুতেই না। বিয়ে করতে চাইতো ওকে, করুক বিয়ে। বিয়ের পরে একে সে উচিত শিক্ষা দেবে। ইফাত আনিসুরকে দেখে নেবে এই অঙ্ক ফেল মারা ঋতু। ঋতু ভেবেছিল ফোনে একবার কথা বলবে অঙ্ক স্যারের সাথে, কেন ওর সাথে এমন একটা মিথ্যে বলল তা জানতে চাইবে। কিন্তু বাবুল মিয়া দিলেন না তার এক কথা। ভদ্রবাড়ির মেয়েরা বিয়ের আগে বরের সাথে কথাবার্তা বলে না। ঋতু বাবার নাটক বেশ বুঝতে পারল। ও আর কথা বাড়ালো না এ বিষয়ে। বাবা যা চাইছে তাই হোক। তবে বিয়ে নিয়ে বাড়িতে ছোটখাটো একটা হাঙ্গামা হয়ে গেল। খালা ফুপুরা সবাই বাবুল মিয়া আর ঈশিতার কাণ্ডে বেশ রাগ করল। তবুও ভাইয়ের সিদ্ধান্ত বলে কথা, কেউ প্রতিবাদ করে তেমন সুবিধা করতে পারেনি। সবাই মুখ ভার করে বিয়ের কাজকর্মে হাত লাগালো। ঋতু তাদের কত আদরের, অথচ বিয়েটা হচ্ছে কিনা ওরই অমতে। বিকেলের দিকে বরপক্ষ আসার কথা। কাজিনরা মিলে ঋতুকে বউ সাজিয়ে দিল। ফর্সা গায়ে লাল বেনারসিতে ওকে অপসরীর মতো সুন্দর লাগছিল। কিন্তু বউ সাজার পর ঋতুর এত অসহ্য লাগছিল, ও ইচ্ছে করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল ঋতু জানে না। ছোট ফুপুর মেয়ে মনিয়ে সে জানালো অঙ্ক স্যার এসে গেছে, সাথে তার কাজিন বন্ধুদের নিয়ে এসেছে। ঋতু যার কারণে হতবাক হলো। ভেবেছিল ঘরোয়াভাবে বিয়ে যখন হয়তো হাতে গোনা 4-5 জন মানুষ আসবে, তাই বলে কাজিন বন্ধু বান্ধবও নিয়ে আসবে। ওরা কি ঘরোয়া বিয়ের সংজ্ঞা ভুলে গেছে? বিয়ে করতে এসেছে এক পল্টন হাবাতে নিয়ে। এই দুর্মূল্যের বাজারে বাবা ঠিকঠাক আপ্যায়ন করতে পারবে এদের? স্যারের প্রতি অকারণে ওর রাগটা অকারণে চক্রবৃদ্ধি আকারে বাড়তেই থাকলো। একটু পরেই বড় ফুপু ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ঋতুরে, তোর জামাই তো ভারী সুন্দর। ঋতু শক্ত হয়ে বসে রইল। ফুপু ওর পাশে বসে বক বক শুরু করলেন। বড় ফুপুর চোখ চকচক করছে আনন্দে। ঋতু কৌতূহলী হওয়ার ভান করে জানতে চাইল। ঋতু ভ্রু কুঁচকে ফেলল। এগুলো করে কি বোঝাতে যাচ্ছে মুখোশধারী শয়তানটা? হাত করা হচ্ছে ওর বাড়ির মানুষগুলোকে। ছি! ঋতু ক্ষোভ নিয়ে বলল, সঙ্গে করে ওরা এতগুলো লোক নিয়ে এলে খাবার তো কম পড়বেই। বড় ফুপু মেজাজ খারাপ করে আরে ভাইজানে নাকি নিজেই বলছে ছোট মায়ের বিয়ে দিতেছে ছোটখাটো আয়োজনে, বরপক্ষের 50 জন তো খাওয়াবই। কিন্তু তোর শ্বশুরবাড়ির কেউ রাজি ছিল না। ওরা চাইছিল ঘরের মানুষাই আইয়া বৌনিয়া যাইব। তোর বাপের বাড়াবাড়ির কারণে পরে আমাকেও 2 বাড়ি মিলা 45 জনের আয়োজন করা হয়েছিল। কিন্তু তোর ফুফা, খালু, মামা আর হত্যাকর্তা রাক্ষসরা মিল্লাই সব সাবার কইরা 10 জনের খাওনে টান ফালাই দিছে। লজ্জার কথা হইল। এসব আবার কেমনে জানি নতুন জামাই কানে গেছে। তোর বাপরে সে আর কিছু করতে দেয় নাই। হ্যাঁ, নিজেই আবার সব রেস্টুরেন্টে অর্ডার করছে। আহারে, বিয়া করতো আয়সা বেচারা কত হেনস্থার শিকার। এরপরও মুখে টাইনা হাসি ধইরা রাখছে। ঋতু চোখ বড় বড় করে ফেলল। বড় ফুপু গদগদ কণ্ঠে বললেন, তোমারে, তোর জামাইয়ের ভাগ্য খুবই ভালা, খুবই সুখী হবি তুই। আমার মতো কিপটা লেদা মার্কা জামাই পাস নাই। পাইছস একটা ব্যাটার ব্যাটা খরুচ্চা পোলা। বড় ফুপুর চোখ ছলছল করে উঠল। ঋতু দীর্ঘশ্বাস ফেলল। এই ঠকবাস অঙ্ক স্যারটা আবার হিপনোটাইজও জানে নাকি? যেই ফুপু কয়েক ঘন্টা আগেও চিল্লাচিল্লি করে বলেছিল অঙ্ক স্যারের পাছায় লাথি মেরে বের করে দেব, সেই ফুপুর সুর এভাবে পাল্টে গেল। এমনও হয়? ওকে বোঝারও আর কেউ রইল না। ঋতুর গলা ধরে এলো। অতি সন্তর্পণে ও কান্না আটকালো। বিয়ে পড়ানোর সময় ঋতুকে ঘিরে ধরল ইফাতের বড় বোন ইফতি, কাজিন আর তাদের বাচ্চা কাচারা। বাচ্চাগুলো মামি মামি বলে হই হই জুড়ে দিল। বাকিরা সবাই ওর সৌন্দর্য দেখে প্রশংসায় মত্ত হলো। ঋতুর কাজ ঝালাপালা করতে লাগতো সবার বক বকানিতে। কাজী নিজের বয়ান শেষ করে ওকে কবুল বলতে বলতেই ঋতু অসহায় মুখ করে বোনের দিকে তাকালো। ঈশিতা ওর পেটে খোঁচা দিয়ে বলল, মুখ শুকনা কইরা বৈশা না থাইকা কবুল বইলা উদ্ধার কর। আপু তুমি এত নিষ্ঠুর। ঈশিতা দুর্বৃত্ত হেসে আমার বিয়েতেও আমি কান্নাকাটি করছিলাম, তখন তুই কি ব্যবহার করছিলি মনে আছে? এরপরও যে আমি তোরে পাশে আছি, এটাই তোর ভাগ্য। আপু, ঈশিতা এবার বিরক্ত হলো। নাটক না কইরা তাড়াতাড়ি কবুল ক।
তো দুলাভাইয়ের পাঞ্জাবিতে কে জানি পোরহানি ফালাইয়া দিছে। বেচারা রাগ কইরা এখনো কিছু খাই নাই। সেদিকটাও কি তো দেখতে হইব নাকি আমার? নে বল। স্বামীর জন্য এত দরদ, এদিকে ছোট বোনের জীবন নিয়ে মজার খেলা। ঋতু রাগে দুঃখে একসাথে 3 বার কবুল বলে দিল। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ। কাজী সাহেব বলে দোয়া পাঠ করে সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন। এদিকে কবুল বলার পর ঋতু কতক্ষণ থম মেরে বসে রইল। অঙ্ক স্যার এখন তার বর ভেবে কান্না পেল। এক সময় এই লোকটার কাছে কতভাবেই না অপমানিত হতে হয়েছে ওকে, আর আজ তার স্ত্রী হিসেবে কাগজে স্বাক্ষর করতে হলো। এসব ভেবেও যখন ঘরে বসে ফুসছিল, তখনই ঈশিতা আর মণি এসে বরকনের কাপল ছবি তোলার জন্য ওকে এসে জোর করে বসার ঘরে নিয়ে গেল। বরকনের সাজে দুজনের প্রথম দেখা হলো তখনই। মণি গিয়ে ওকে বসিয়ে দিল ইফাতের পাশে। ঋতু আড়ষ্ট বোধ করল, আর চোখে তাকিয়ে দেখলো ঠকবাজটা সাদা পাজামা পাঞ্জাবি পরে একদম ফাটিয়ে দেওয়া লোক নিয়ে বিয়ে করতে এসেছে। ঋতু অভিভূত হতে গিয়েও নিজেকে সামনে নিল। ইফাত ওকে দেখে সৌজন্যমূলকভাবে তাকালো, এমন একটা ভান করলো যেন ওদের এই প্রথম দেখা হয়েছে। ঋতুর রাগে গা পিত্তি জ্বলে গেল, কিন্তু ভেতরের আগুনটা দুমড়ে মুচড়ে নিজের ভেতরেই জ্বালিয়ে রাখলো। ইফাত ওকে এরকম উসখুস করতে দেখে এক ফাঁকে জিজ্ঞেস করলো, টয়লেট যাবে ঋতু? ঋতু এমনিতেই রেগেছিল। আচমকা এই কথা শুনে ওর মুখ হা হয়ে গেল। থতমত খেয়ে বলল, মানে? যেভাবে হাতের ছাল চামড়া উঠাচ্ছ, ভাবলাম বুঝি। ঋতুর চোখ মুখ লাল হয়ে গেল। রাগে মজা করছে ওর সাথে, এই লোকের সাথে কি ওর মজার সম্পর্ক? ইফাত আবারও নিচু স্বরে জিজ্ঞেস করল, তোমাকে মিথ্যে বলে বিয়ে করে নেওয়ায় তুমি কি চমকে গেছো? ঋতুর আকাশ বাতাস কাঁপিয়ে বলতে ইচ্ছে করল, তাই তো, লোভে পড়েছিস শালা। কিন্তু ও নিজেকে সংযত করল। ছবি তোলার সময় ইফাতকে মুগ্ধ গলায় বলল, তোমাকে খুব সুন্দর লাগছে ঋতু। বিদায়ের সময় দু ফুপু মিলে ঋতুর গলা জড়িয়ে বিলাপ করে কান্নাকাটি শুরু করলো। ঋতু ভরকে গেল। ও ঠিক করেছিল কাঁদবে না, কিন্তু ফুপুদের সান্ত্বনা দিতে গিয়ে এক সময় নিজেও কেঁদে ফেলল। ঈশিতা আঁচলে চোখ মুছতে মুছতে বলল, তোর সাজগোজ নষ্ট হয়ে যাবে, আর কাঁদিস না পাগলি। আপু আমি যাব না। খালা বললেন। ঋতু কাঁদতে কাঁদতে বলল, যাব না, মরে গেলেও না। আমি নিজের বাড়িতেই থাকবো, দেখি কে আমায় নিয়ে যায়। ইফাত এসে ওর হাত ধরে শক্ত গলায় বলল, বিয়ে করেছি কি বউকে রেখে যেতে? নো ওয়ে, এক্ষুনি বউ নিয়ে যাব আমি। ঋতু ওর হাত ছাড়িয়ে এবার আরো জোরে কাঁদতে লাগলো। যাব না আমি কোথাও, আমি বাবার কাছে থাকবো। বাবা কোথায়? আপু বাবাকে ডাকো। বাবুল মিয়া মেহমানদের নিয়ে ভীষণ ব্যস্ত। মেয়ে কাছে শ্বশুরবাড়ি যেতে চাইছে না শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ঋতু বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি ওদের যেতে বলো বাবা, আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না, কিছুতেই না। বাবুল মিয়ার বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। সেদিনের এক রত্তি মেয়ে আজ তার বিয়েও হয়ে গেল। তিনি অসহায় চোখে ইফাদের দিকে তাকালেন, কিছু একটা বলতে যাবে, তার আগে ইফাত ঋতুকে পাজাগুলো করে তুলে নিল। ঋতু আচমকা এরকম কাণ্ডে ভয় পেয়ে ইফাতের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে চোখ বুজে ফেলল। পরক্ষণে চোখ খুলতেই কোলে তোলার ব্যাপারটা বোধগম্য হতেই হাত পা ছোড়াছড়ি করতে লাগলো। ইফাত ওর কাছে তেমন পাত্তা না দিয়ে বাবুল মিয়ার উদ্দেশ্যে বলল, সরি, বউ রেখে যেতে পারছি না, তবে চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি সুখে রাখবো। দোয়া করবেন আমাদের জন্য। আসছি আঙ্কেল। বাবুল মিয়া দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ে এখন অন্য বাড়ির বউ, তার এখানে আর কিছুই বলার নেই। ইফাত ঋতুকে ওভাবে নিয়ে গাড়িতে বসলো। বাড়ির সবাই ওদেরকে বিদায় দিল। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। তবে কিছু দূর যেতেই উন্নয়নের শহরের জ্যামে আটকা পড়ল ওদের গাড়ি। ঋতু কষ্টে দুঃখে তখনও হাপস নয়নের কাছে। সাজগোজের বেহাল দশা, কাজল লেপতে গেছে চোখের নির্মাংসে। ইফাত ওকে সান্ত্বনামূলক কিছু বলতে যাবে, এরই মধ্যে ঋতু নিজের নখ বসিয়ে দিল ওর হাতে। ইফাত ব্যথা পেলেও চুপচাপ হাত সরিয়ে নিল। এরপর ঋতু একদম কাছে গিয়ে ওর চোখের পানি মুছিয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, এভাবে কাঁদলে প্রেমে পড়ে যাব তো, তখন তোমার গালে ঠোঁটে চুমুখে বসলেও তুমি কিন্তু কিচ্ছু বলতে পারবে না। সাথে সাথে ঋতুর চোখ বড় বড় হয়ে গেল, কান্নাকাটি থেমে গেল।
বউ বানিয়ে শান্তি হয়নি, এখন ওর সাথে লজ্জামি করার হুমকি দিচ্ছে এই অঙ্ক স্যার। ছি, ঋতুর কাছে জীবনটা বাংলা সিনেমার ন্যায় মনে হচ্ছে। ওর সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। অঙ্ক স্যারকে অপরিচিত লাগছে। লোকটা এমন সব কথা বলছে যে তার বেফাস কথাবার্তায় ঋতুর মনের ভেতরে অবর্ণনীয় লজ্জা আর ভয়ের সঞ্চার হয়েছে। বাকি পথটুকু তাই আর কান্নাকাটি করল না ঋতু। তবে মনে মনে ঠিক করলো এতদিন অঙ্ক স্যার ভেবে যে লোকটাকে সম্মান করত, যার শাসন বারণ নির্দ্বিধায় মেনে নিত, লোক বিয়ে করবে না বলেও পরদিন ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে চলে আসে, সেই লোকটাকে আজ থেকে নিজের শিক্ষক হিসেবে ভুলেও সম্মান করবে না সে। এসব ভাবনায় নিজের মনকে স্থির করে বিয়ের ধকলে ক্লান্ত শরীরটা নিয়ে সিটে হেলান দিয়ে বসে চোখ বুজে রইল মৃদু। ইফাত আর চোখে তাকালো পরপর কয়েকবার। কান্নাকাটি করে কাজল লেপটে ফেলা নববধূর চুলগুলো বাতাসে উড়াউড়ি করছে। মুখখানিতে অন্যরকম এক সৌন্দর্য ভর করেছে, দেখতে ভালো লাগছে। ইফাত মৃদু হাসল। কখনো ভাবতেই পারেনি এই মেয়েটা একদিন তার বউ হবে, মায়ের পছন্দের সাথে নিজের পছন্দ মিলে যাবে। ইফাতের মন বসন্ত বাতাসের ন্যায় উৎফুল্ল হয়ে আছে। মেয়েটার গাল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। প্রেম নাকি ভালোবাসা জানে না, তবে মেয়েটার মুখের দিকে যতবার তাকাচ্ছে ততবারই ওর বুকের ভেতরটা আশ্চর্যভাবে কেঁপে উঠছে নতুন এক অনুভূতির জোয়ারে, যেমনটা আগে কখনো হয়নি। ইফাত বুকের বাঁ পাশে হাত দিতে বসে রইল। গাড়ির মিউজিক সিস্টেমে তখন রবীন্দ্রসঙ্গীত বাজছে। তোমায় গান শোনাবো, ওগো ঘুম ভাঙা নিয়ে। ঋতু ঘুমিয়ে পড়েছিল। ভরাট কণ্ঠস্বরের একটি ডাকে ওর ঘুম কেটেছে। বিরক্ত ভঙ্গিতে চোখ জোড়া খুলতেই মুখের ওপর ঝুঁকে থাকা মানুষটাকে দেখে চমকালো ভীষণ। ইফাত ভ্রুকুচকে তাকিয়ে আছে। ওকে চোখ মেলতে দেখেই গালে টোকা মেরে বলল, ঘুম ভাঙলো তবে? ঋতু নিজের হতচকিত ভাব কাটিয়ে বলে ফেলল, পৌঁছে গেছি। ইফাত গাড়ি থেকে নামতে নামতে মৃদু হেসে বলল, জি ম্যাম, আপনি এখন আপনার স্বামীর বাড়ির সামনে আছেন, নামুন। ঋতু আড়ষ্ট বোধ করল। কিছু বলতে যাবে তার আগেই হৈ হৈ ক্রপ শোনা গেল। গাড়ি থেকে নামতেই ইফাদের কাজিনরা এসে ঋতুকে দুপাশে ধরে নিয়ে গেল। ভেতর থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে। দরজার সামনে ঋতুর নিজের শাশুড়ির নাজিয়া ইসলামকে দেখতে পেল। মহিলা সবুজ রঙের কাতার শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঋতুর চোখ ধাঁধিয়ে গেল শাশুড়ির সৌন্দর্য দেখে। ফর্সা গায়ে কি ভীষণ মানিয়েছে তাকে শাড়িটিতে। অথচ কেউ দেখলে বলবেই না এই মহিলার এত বড় বড় ছেলে মেয়ে আছে। নাজিয়া ইসলাম ইফাত আর ঋতুকে বরণ করে ঘরে তুললেন। এরপর ঋতুকে নিয়ে যাওয়া হলো বসার ঘরে। ইফাতও আসছিল, কিন্তু তখনই ওর ফোন বেজে উঠতে কল রিসিভ করে ও অন্যদিকে চলে গেল। বসার ঘরে কোলাহল, আড্ডা চলছে ঋতুকে ঘিরে। দাদি শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই একে একে বউ দেখতে আসছে। হাসি ঠাট্টা চলছে। নতুন বউ এসেছে তাই নিয়ে বাড়ির মানুষজনের মাতামাতির শেষ নেই। এর মধ্যে ঋতু জানতে পারল ওর শ্বশুর বাড়ির সদস্য সংখ্যা অনেক। 3 চাচা শ্বশুর ও তাদের সন্তান, সবাইকে নিয়ে বিশাল এক যৌথ পরিবার। ঋতু ছোটবেলা থেকে বাবা বোনের ছায়া বেড়ে উঠেছে। ওদের 3 জনের সংসারে অভাব থাকলেও কখনো ঝামেলা ছিল না। ও ভাবতে লাগলো এত বড় পরিবারের সঙ্গে খাপ খাওয়াতে পারবে কিনা। হইচই চেঁচামেচি শুনে ওর নিজেকে অসহায় লাগছিল। ওর পরিচিত কেউই এখানে নেই। একটু পরে ভেজা চুলে একটা ট্রাউজার আর টি শার্ট পরে ইফাত এসে বসার ঘরে সবার সামনে জিজ্ঞেস, বসে থাকতে কষ্ট হচ্ছে? টায়ার্ড নিশ্চয়ই। সবার সামনে এমন করে লজ্জায় মিয়ে গেল ঋতু। কোনো মতে বলল, না। ইফাত চলে গেল। সবাই হাসি ঠাট্টা করতে লাগলো। ঋতু মাথা নিচু করে বসে রইল। সবার সামনে এভাবে বলার কোনো প্রয়োজন ছিল? অঙ্ক স্যারের কাজিনদের কথা শুনে ওর কানটান লাল হয়ে যাচ্ছে রাগে, লজ্জায়। নাজিয়া ইসলাম এসে সবাইকে ধমকালেন ওকে এভাবে বেফাস কথাবার্তা বলে লজ্জা দেওয়ার জন্য। এরপর ঋতুকে নিয়ে গেলেন অঙ্ক স্যারের ঘরে। গিয়ে দেখলো সারা বিছানা গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। রং বেরঙের সুগন্ধি মোমবাতি ও ধুতি ছড়াচ্ছে। আর অঙ্ক স্যার ফোন কানে নিয়ে পায়চারি করছে বারান্দা জুড়ে। ওকে ঘরে পৌঁছে দিয়ে নাজিয়া ইসলাম ঋতুর শাড়ি আনতে গেল। ঋতু অস্বস্তিতে পড়ে গেল, কি করবে বুঝে উঠতে পারল না। এর মধ্যে ঘরে এলো ইফাত। ওকে দেখে চমকালেও পরক্ষণে মৃদু হাসল। এরপর হাত ঘড়ি পড়তে পড়তে ওকে বলল, আমার ভাই বোনগুলোর মধ্যে থাকলে ঘন্টার মধ্যে
ওরা তোমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমি তো আর বিয়ের দিনই বউকে পাগল বানিয়ে পাবনা রেফার করতে পারি না, তাই তোমায় ঘর চিনিয়ে দিয়ে গেলাম। এটা আমার, আজ থেকে তোমারও। এখানে বসে রেস্ট নাও। ঋতু হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ সরে গেল। ওকে মৌন থাকতে দেখে ইফাত ভ্রু কুঁচকাল। কাছে এসে একটু নিচু হয়ে ওর কানে ছোট্ট একটা চুমু খেয়ে বসল। ঋতু চমকে উঠল। মেরুদণ্ড বেয়ে যেন শীতল এক স্রোত বয়ে গেল। এটা কি করলো স্যার? ইফাত ওকে চমকাতে দেখে মৃদু হেসে নিচু স্বরে বলল, বিয়ে থেকে ফেরার পথে আমার এক বন্ধুর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানেই যাচ্ছি। ফিরতে দেরি হতে পারে, তুমি কিন্তু অপেক্ষা করবে আমার জন্য। হাজার হোক, আমার প্রথম বাসর রাত, জমিয়ে বাসর করব। অঙ্ক স্যারের এই রূপটা ঋতুর কাছে সম্পূর্ণ নতুন। ও তো ভাবতেও পারছে না এতদিন যে স্যারকে চিনত সেই লোক আর ওর সাথে বিয়ে হওয়া লোকটা আদৌ এক কিনা। এত নির্লজ্জ এই লোক। ওর কানে চুমু খাওয়া, রাগে গা কিলবিল করতে লাগলো ঋতুর। সাহস সঞ্চার করে কটমট করে তাকালো সে স্যারের পাড়ে। কিছু বলতে যাবে তার আগে ইফাত বেরিয়ে গেল। যাবার আগে আবারও সতর্ক করে গেল, ঘুমানো কিন্তু চলবে না, নেভার। ঋতু ওর যাওয়ার পাটে তাকিয়ে দাঁতের দাঁত চেপে মনে মনে বলল, এখন ঘুম দিব? তুই কেন? তোর 14 গোষ্ঠীও আমার ঘুম ভাঙাতে পারবি না। এর মাঝেই নাজিয়া ইসলাম চলে এলেন। ঋতুকে ফ্রেশ হতে বললেন। এই ভারী শাড়ি, মেকআপ, সাজগোজে ঋতুর এতক্ষণে দম বন্ধ লাগছিল। নাজিয়া গয়নাগাটি সাজগোজ মুছতে ওকে সাহায্য করলেন। এরপর একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো ঋতু। বেরোতেই দেখতে পেল নাজিয়া খাবার নিয়ে বসে আছে। খাবার দেখে ঋতুর পেটের খিদে মাথা চাড়া দিয়ে উঠল। সারাদিনে বিয়ের নাটকে ভালো করে খেতেও পারেনি ও। নাজিয়া ইসলাম ওকে টেনে নিয়ে নিজের পাশে বসে লোকমা ধরে খাইয়ে দিতে লাগলেন। মা ব্যবহার ঋতুর ভালো লাগলেও খুব একটা বেশি খাবার খেতে পারল না। নাজিয়া ইসলাম তবুও জোর করে প্লেটের অর্ধেক খাওয়ালেন। খাওয়া দাওয়ার আয়োজন শেষ করে উনি বললেন, তোমাকে প্রথম দেখেই আমার পছন্দ হয়েছিল মা, তাই ছেলের জীবন সঙ্গী বানিয়ে আনতে দেরি করিনি। তুমি নিশ্চয়ই এখনই বিয়ে করতে চাওনি? ঋতু অপ্রস্তুত। সেভাবে আমার প্রস্তাব ছিল না। বাবা চেয়েছেন আমি যাতে এক্ষুনি বিয়ে করে নিই। নাজিয়া হাসলেন। আমি শুনেছি তুমি আসতেই চাওনি আমাদের বাড়ি। এভাবে বিয়ে হওয়ার কি রাগ করেছো? ঋতু লজ্জিত ভঙ্গিতে বলল, সেরকম কিছু না, কষ্ট হচ্ছিল, মন খারাপ লাগছিল। বাবাকে ছেড়ে এসেছো বলে, নাকি ইফাত তোমার স্যার বলে? ওই আর কি। নাজিয়া ইসলাম হেসে ফেললেন। আরে বোকা মেয়ে, এসব কোনো ব্যাপার না। একদম মন খারাপ করবে না। আমার ছেলে কিন্তু খুব একটা খারাপ না। জি। ঋতু ভদ্রতা সূচক আলাপন সারল। নাজিয়া ইসলাম আরো কিছুক্ষণ বক বক করে চলে গেলেন। বাড়ির অন্যদের আর ঘরে এসে হইচই বাঁধাতে দিলেন না। ঋতু একা একা ঘরে বসে কি করবে ভেবে পেল না। ঘরটার চারদিকে চোখ বোলাতেই বেড সাইড টেবিলে কর্নার আর দেয়ালে সারের কিছু প্রোটেক্টের দিকে চোখ পড়তেই রীতিমতো কাঁদতে ইচ্ছে করল ঋতুর। যেদিকে তাকাচ্ছে সেদিকেই ওই ঠকবাস্টার মুখ দেখতে হচ্ছে। গত রাতেও এমন কিছু ভাবেনিও। বাবা যে কি করে বসলেন ওর সাথে। ঋতু বাবার কথা মনে করেও কিছুক্ষণ কাঁদল। মানুষটা সম্পূর্ণ একা হয়ে গেছে। আজ ওর সত্যি আফসোস হচ্ছে। মা বা একটা ভাই থাকলে হয়তো বাবা একা হয়ে পড়তেন না কখনো। এসব ভাবতে ভাবতে ফুল সাজানো বিছানার দিকে চোখ পড়ল ওর। বুকের ভেতরটা কেমন ছটফটিয়ে উঠল। অঙ্ক স্যারের নির্লজ্জ কথাগুলো মনে পড়ল। এরপরে মেজাজ গরম হয়ে গেল। এই লোকটার সাথে এত সুন্দর বিছানা শেয়ার করতে হবে ভাবতেই পারল না ও। তাই সবগুলো গোলাপের পাপড়ি জমিয়ে বারান্দা দিয়ে বাইরে ফেলে দিল। মোমবাতিগুলো নিভিয়ে ফেলল। সব উলট পালট করতে করতে মনে মনে বলল। এরপর নিজে আরাম করে শুয়ে পড়ল। মিনিট খানিকের মধ্যে ঘুমিয়ে পড়ল। তবে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ওর। ঘুমট মস্তিষ্ক সচল হতে আবিষ্কার করল অঙ্ক স্যার ওকে বুকের ভিতর জড়িয়ে ঘুমিয়ে আছে। নড়তেই পারছে না ও। রাগে ঋতু হতভম্ব হল। মাথায় আগুন জ্বলে উঠল। কিছু না ভেবে কামড় বসিয়ে দিল অঙ্ক স্যারের বাহুতে। ঘুমের মধ্যে ইফাত কুকিয়ে উঠল ব্যথায়। প্রায় লাফিয়ে উঠে বসল। ঋতু রাগ নিয়ে উঠে বসল। ইফাত একবার নিজের হাতে আরেকবার ঋতুর দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, কি সমস্যা তোমার? এভাবে কেউ কামড়ে দেয়? ঋতু রাগে ফেটে এইভাবে কেউ জড়িয়ে ধরে? আমি আপনার ছাত্রী, আপনি সেটা ভুলে গেছেন? ছি ছি।
ঋতুর কথা শুনে ইফাতও এবার রেগে গেল। 100 বার 1000 বার জড়িয়ে ধরব। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন ঋতু, তুমি এখন আমার বিয়ে করা বউ, কোনো ছাত্রী নও, অন্তত পক্ষে বেডরুমে তো নই। ঋতু কাঁপতে কাঁপতে বলল। নির্লজ্জ ইতর, যা মনে কর। ঋতু এবার অঙ্ক স্যারের কলার চেপে ধরল। আপনার একটু অপরাধ বোধ নেই? ইফাত ঘাবড়ালো না, বরং ওর মজা লাগলো ঋতুর রাগ রাগ আচরণ। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তোমার আছে? তোমারও তো নেই। এই অধম যে তোমাকে অপেক্ষা করতে বলে গেল, সেই কথা তুমি রেখেছিলে। আজ আমাদের প্রথম রাত। কোথায় গল্প টল্প করবো, জ্যোৎস্না বিলাস করবো তা না, বাসর ঘরকে বস্তিঘর বানিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়লে কেন তুমি? ঋতু রাগে এবার অন্ধ হয়ে গেল। 100 বার বানাবো, দরকার পড়লে বাসর ঘরে আগুন জ্বালিয়ে দেব। তোর সাথে বাসর করতে, জ্যোৎস্না বিলাস করতে আমার বয়ে গেছে। ঠকবাজ বুইরা বাদর কোথাকার। ইফাত হতভম্ব হয়ে গেল। ঋতুর থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত, ভাবতেও পারেনি এই মেয়ে এভাবেও কথা বলতে পারে। যে মেয়ে এক বলতে গিয়েও 100 বলে ফেলে, সে মেয়ে বাসর রাতে তার স্বামীকে তুই তুকারি করছে, ঠকবাজ বুইরা বাদর বলছে, টকবগে যুবক সে। এখনো মেয়েরা ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কত মেয়ে লাইন ধরে ওর পিছনে ঘুরছে, ইনিয়ে বিনিয়ে কাছে আসতে চায়, প্রেম করতে চায়, সেখানে নিজের বউয়ের কাছে ইফাত বুড়ো। অপবাদগুলো মোটেও সহ্য হলো না। ওর কলার চেপে ধরে থাকা ঋতুর কোমর জড়িয়ে সে দুর্বোধ্য হেসে বলল, তোমার হাজব্যান্ড বুইরা নাকি টকবকে যুবক, তার প্রুফ চাচ্ছ বললেই হতো। এভাবে আমার পুরুষকে অপমান করে মাথাটাই তো বিগড়ে দিলে ডার্লিং। ঋতু অঙ্ক স্যারের হাসি দেখে কুকড়ে গেল। লোকটা তো ওর ভাবনার বাইরে নির্লজ্জ। ঋতু অঙ্ক স্যারের হাসি দেখে কুকড়ে গেল ভেতরে ভেতরে। লোকটা তো ওর ভাবনার বাইরে নির্লজ্জ। তবে ওকে এমন নিয়ে যেতে দেখে ইফাত মজা পেল। ওকে আরো ঘাবড়ে দেওয়ার জন্য আপাতমস্তক নজর বোলালো। ঋতু সেই দৃষ্টি দেখে কেঁপে উঠল। অঙ্ক স্যারের নির্লজ্জতা দেখে রক্ষা পেতে ছটফট শুরু করে দিল। ইফাত ওকে ভয় দেখানোর জন্য আগে যেয়ে আরো শক্ত করে চেপে ধরল ওর কোমর। ঋতু কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন স্যার? বেয়াদবি করেছো তাই শাস্তি দেব। তো দেখুন স্যার, আমি কিন্তু এখন আপনার সাথে। ইফাত থামল, তবে ছাড়ল না। ঠোঁট বাঁকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, একটু আগে তো বললে আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট। ঋতুর চোখ জোড়া জল করে উঠল ক্ষোভে। ওর কথার জালে এখন ওকে ফাঁসানো হচ্ছে। এত খারাপ মানুষটা? ঋতু অস্বস্তি ভরা গলায় বলল, ছাড়ুন আমাকে। অঙ্ক স্যার একটু থামলেন। খানিক পরে আবদারে সুরে বলল, ছাড়বো যদি আমায় চুমো খাও, একটা চুমোই। ঋতু চোখ মুখ কুঁচকে ফেলল। ছি, জীবনেও না। ইফাদের ঠোঁট থেকে হাসি উবে গেল, গম্ভীর হয়ে গেল মুখ। তীক্ষ্ণ দৃষ্টিতে ঋতুর গোলাপি ঠোঁট জোড়ায় চোখ বোলাতে বোলাতে বলল, তুমি চুমু খাবে না? তাহলে তো আমাকেই খেতে হবে। ঋতু এক হাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে অন্য হাতে নিজের ঠোঁট চেপে ধরল। কিছুতেই না। ইফাত রুষ্ট গলায় বলল, হুম, তোমার কথা শুনছি না। বাসর রাত পণ্ড করেছ, কিচ্ছু বলিনি। তাই বলে সব দিক থেকে উপোস রাখবে তা তো হচ্ছে না। পাশে আস্ত একটা আগ্নেয়গিরি রেখে আমি শুকনো কাঠ তো নির্জীব হয়ে পড়ে থাকতে পারি না। শত হলেও তুমি আমার বউ, যে আমার পৌরষ নিয়ে খোঁটা দিয়েছ। ঋতু এবার সত্যি ভয় পেয়ে গেল। কখন খোটা দিলাম স্যার? আমি তো কিছু বলি। ভেবেছিলাম কিছু করব না, কিন্তু বুইড়া বাদর বলে মাথাটাই নষ্ট করে দিয়ে এখন বলছো তুমি কিছু বলনি। তোমার অনুরোধ রাখার ইচ্ছেটাই তো নষ্ট হয়ে গেল। ঋতু প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ইফাদের শক্তির কাছে সুবিধা করতে পারল না। অঙ্ক স্যার ওর ঠোঁটে চুমু খেল, সময় নিয়ে গভীরভাবে। এরপর যখন ওকে ছেড়ে দিল, ঋতুর সাথে সাথে বালিশে মুখ চেপে কেঁদে উঠল। ইফাত ঠোঁট মুছতে মুছতে চমকিত গলায় বলল, এভাবে নড়চড় করলে চুমু খাওয়া যায়? ভালো হলো না একটুও? ঋতু মাথা তুলল, কান্নাকাটি বন্ধ করে দাঁতে দাঁত পিষে বলল, আপনি অত্যন্ত খারাপ একজন মানুষ। আমি আপনাকে ভালো ভেবেছিলাম। হুম, আমি আমার কর্মক্ষেত্রে প্রচণ্ড স্ট্রিক্ট পারসন, কিন্তু বাস্তব জীবনে না। বউয়ের সামনে তো আরও না। তুমি আমার স্টুডেন্ট থাকাকালীন আমি কিন্তু তোমার দিকে সেভাবে নজর দেইনি।
আর 5 জনের মতোই দেখেছি, সেভাবেই ট্রিট করেছি। ঋতু ফুঁসে উঠল। তাহলে আমায় বিয়ে করলেন কেন? ইফাত ভ্রুকুটি করে তাকালো। প্রেমে পড়েছিলাম তাই। ঋতু অবাক চোখে তাকালো। নাটক হচ্ছে নাকি? এই বলছে ছাত্রী থাকা অবস্থায় সেভাবে নজর দেয়নি, তো এই বলছে প্রেমে পড়েছিল। মানেটা কি? ওকে দ্বিধাগ্রস্ত হতে দেখে ইফাত অন্যরকম গলায় বলল, সেদিন তুমি কালো রঙের জামা পরে বাবার হাত ধরে কাঁচা বাজারে ঘুরে ঘুরে পুঁটি মাছ কিনছিলে না? এটা দেখেই তো আমার বুকের রক্ত হিমশীতল হয়ে গেল। ঋতু বিস্ময় নিয়ে বলল, আমাকে পুঁটি মাছ কিনতে দেখেই আপনার বুকের রক্ত হিমশীতল হয়ে গেল তো। এরপর আমাকে আর মাকে দেখে কাছে এসে যখন কথা বললে না, বিলিভ মি, তখন কিন্তু আমি সব ঝাপসা দেখছিলাম। মাথা ঘুরে শরীর খুব দুর্বল লাগছিল, শ্বাস নিতে পারছিলাম না। ঋতুর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সিরিয়াসলি? নয়তো কি আমি তোমায় মিথ্যে বলছি? ঋতু হাসার প্রচেষ্টা করে বলল, অবশ্যই। মোটেও না। অঙ্কের টিচার হতে পারি, কিন্তু আমার মধ্যে এখনো সততা বিদ্যমান। মুখের উপর সত্য বলতে ভয় পাই। ঋতু কর্কশ গলায় বলল। আসছে সত্যবাদী যুধিষ্ঠির। ইফাত ঘোর লাগা কণ্ঠে বলল, ট্রাস্ট মি, সেদিন রাতেই ঘুমের মধ্যে তোমাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নটা এতই প্রখর আর গভীর ছিল যে সকালে ঘুম থেকে উঠে তোমাকে পাশে না পেয়ে বিরহ যন্ত্রণায় আমার জ্বর এসে গেল। এত ভুগলাম যে বলার বাইরে। সারা শরীর ব্যথা, মুখে রুচি নেই, কোনোভাবেই জ্বর ছাড়ে না। মা দিশেহারা হয়ে পড়লেন। ডাক্তার নাড়ি পরীক্ষা করে জানালেন মনের অসুখ। এই অসুখ সারালেই জ্বর নামবে। জ্বরের সাথে মনের অসুখের কি সম্পর্ক? মনই তো সব। মন আর শরীর একে অন্যের সাথে কানেক্টেড, তাই তো জ্বরটা গাঢ় হলো। ডাক্তারের কথা শুনে মা শুনে তো ভীষণ রেগে গেল। জিজ্ঞেস করলো কার জন্য আমার এই অবস্থা। আমি জ্বরের ঘরে বলে ফেললাম পুঁটি মাছওয়ালির জন্য। শুনেই মা হেসে ফেলল। পরে তোমার বাবার সাথে যোগাযোগ করলেন এবং বিয়েটাও ঠিক করে ফেললেন। বিলিভ মি, তুমি যে আমার স্টুডেন্ট, আমি কিন্তু সেটা ভেবে তোমাকে বিয়ে। এত সব ফিরিস্তি শুনে ঋতুর মন একটুও গল না, বরঞ্চ আরো রাগ হলো। বাজারে পুঁটি মাছ কিনতে দেখে বুকের রক্ত হিম শীতল হয়ে গেল। প্রেম পেয়ে গেল, ও পুঁটি মাছ বলে? ঋতু জ্বলন্ত চোখে তাকালো। গাধা পেয়েছেন? এইসব গালগপ্প বলে আমায় পটানোর ধান্দা? শুনুন স্যার, আমি অঙ্কে দুর্বল হতে পারি কিন্তু বোকা নই। বিশ্বাস না হলে করবে না, কিন্তু আমার অনুভূতি নিয়ে আমি এক বিন্দু মিথ্যে বলিনি। আমি সত্যিই তোমার প্রেমে পড়েছি। ঋতু কথা বাড়াতে চাইল না। অঙ্ক স্যার ওর প্রেমে পড়ুক আর না পড়ুক, ও তো পড়েনি। ওর নিজস্ব পছন্দ অপছন্দেরও যে একটা বিষয় আছে, সেটা কেউ কেন ভাবল না? ঋতু মনের দুঃখে চুপচাপ অন্নপাশ ফিরে শুয়ে পড়ল। অশ্রু বিসর্জনে বালিশ ভেজাতে লাগলো। ওর গুনগুনিয়ে কান্নার শব্দ শুনে ইফাত হাই তুলতে তুলতে বলল, কাঁদে নামে কত শখের বউ তুমি জানো আমায়? জানতেও চাই না। অঙ্ক স্যার গভীর স্বরে ডাকলো। ঋতু। ঋতু শক্ত হয়ে শুয়ে রইল। জবাব না পেয়ে ইফাত বলল, আদর আদর পাচ্ছে, কি করি বলো তো? ঋতু বাক্যহীন হলো। এই লোকটার সাথে ওর বিয়ে হয়েছে, এই লোকটার সাথে ওর কান্নাও এই লোকটার মন গলছে না। এই ছিল ওর পোড়া কপালে? না, এই নির্দয়টাকে বর বলে মানবে না সে, কিছুতেই না। কচুতে আমার অ্যালার্জি, একটা কি চুমু খাবে? আমি আপনার মতো নির্লজ্জ নই। ইফাত অন্যরকম কণ্ঠে বলল, মনুষ্য জাতি যাকে চায় তাকে পেয়ে গেলে সর্বমাত্রায় নির্লজ্জ হতে পারে। আমি তো আর এলিয়েন নই, রক্তে মাংসে গড়া টকবগে এক যুবক। তোমার প্রেমে পড়েই তো আমার এমন অবস্থা। ঋতু আর সহ্য করতে পারল না। বিছানা থেকে নেমে আঙুল তুলে শাসানোর ভঙ্গিতে বলল, বিলিভ মি, আমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাব। এরকম ছ্যাঁচড়া গোছের বরের সাথে এক ঘরে থাকার চেয়ে গাছতলায় থাকা ভালো। বলে ও দরজার দিকে পা বাড়াতে যাবে, কিন্তু অঙ্ক স্যার ওকে আটকে দিল। ঋতু চোখ পাকিয়ে তাকাতেই ইফাতও রাগি চোখে তাকালো। সাহস বেড়েছে, দেব কটা স্কেল দিয়ে? কটা কেন?
100টা দিন। তবে একটা কথা জেনে রাখুন, আমি ঋতু এখন আপনাকে আর ভয় পাই না, পাবো না, একদম না। পেও না। ভয় পেতে কে বলেছে? আমি তো চাই তুমিও আমার প্রেমে পড়ো। ঋতু কাঠ গলায় বলল, আপনি যদি বিয়ে নিয়ে মিথ্যেটা না বলতেন, বিয়ের পর থেকে আপনার নির্লজ্জ কাজ না করতেন, তাহলে হয়তো এই ব্যাপারে দ্বিতীয়বার ভেবে দেখতাম। কিন্তু এখন ভাবার কোনো প্রশ্নই আসে না, কোনো চান্সই নেই। ইফাত ছোট ছোট চোখ করে মাথা নিচু করে ঋতুর মুখোমুখি হয়ে বলল। আর ইউ শিওর? ঋতু হেসে উত্তর দিল, জি স্যার, আমি এখন থেকে আপনি বাদে সবার প্রেমে পড়বো, কিন্তু আপনার প্রেমে কোনোদিন ফল করব না। সদ্য বিয়ে করা আদরে বউয়ের মুখে পরপুরুষের উপর প্রেমে পড়ার কথা শুনে ইফাদের মাথায় রাগে ভূমিকম্প বয়ে গেল। তবুও শান্ত থাকার চেষ্টা করে বলল, সত্যি বলতে তোমার ফল করতেও হবে না আমার প্রেমে। আমি নিজেই ফল করে যেখানে বসে আছি সেখানে তুমি ফল না করলেও চলবে। কঠিন গলায় কথাগুলো বলে ইফাত হান হান করে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ঋতু ওর যাওয়ার পানে সন্দিহী চোখে তাকিয়ে রইল। দরজা বন্ধ করার আগ মুহূর্তে ঠোঁটে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে ইফাত চোখ টিপে পড়ে। শুধু মাঝরাতের আদরটা দিলেই চলবে বলেই শব্দ করে দরজা বন্ধ করে দিল। ঋতু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভেবেছিল লোকটার জীবনে তেজপাতা করে তরকারিতে দেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এ লোক ওকেই মরিচ করে বানিয়ে আয়েশ করে তরকারিতে ছাড়বে। ইফাত বুদ্ধিমান ছেলে। বাসর রাতে বউয়ের কথাগুলো শুনে সে বুঝে গেছে তার বউটা মোটেও বোকা নয়। বউয়ের মনে সে নেই, আর থাকবে বা কিভাবে? তাদের মধ্যে তো শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল। পড়াশোনা বাদে অন্য টপিক নিয়ে তো কোনোদিনই কথা হয়নি দুজনের। সে নিজেই তো প্রেমে পড়েছিল হঠাৎ করে, বিয়েটাও করেছে নাটকীয় ভাবে। যেখানে আদরে বউটাকে বিয়ের কথাটা আগে ভাগে বলে নাওয়া খাওয়া বন্ধ করতে দিতে চায়নি, সেখানে বউ তাকে উল্টো বলছে, ভুল বলছে, ভাবছে অঙ্ক স্যার তাকে ঠকিয়ে মিথ্যে বলে বিয়ে করেছে। কিন্তু আদতে তা সত্য নয়। সেজন্য অনেক ভেবেচিন্তে ইফাত ঠিক করলো যে করেই হোক বইয়ের মনে সে নিজের জায়গা তৈরি করে নিবেই নেবে। মন না ছুঁয়ে সে কিছুতেই শরীর ছোবে না, কিন্তু তাই বলে যে একেবারে আদর ভালোবাসা দেবে না তাও নয়। ঋতুর রাগ খুব সব নিজের ভালোবাসা দিয়ে একদিন ঠিকই ভুলিয়ে দেবে। তখন ঋতু শুধু ইফাত ইফাত করবে। এদিকে অঙ্ক স্যারের বাড়ির মানুষজন অর্থাৎ শ্বশুর বাড়ির সবাইকে খুব ভালো মনে হলো ঋতুর কাছে। ইফতি, তোফ, রাজি, অমিন, নাবিলা, রফি সবার সাথে মিশতে ওর খুব একটা বেগ পেতে হলো না। তারা সবাই এতটাই মিশুক যে এক সপ্তাহে ঋতুকে ওদের একজন করে নিল। ঋতু প্রথম দিকে একটু দ্বিধায় থাকলেও পরবর্তীতে মিশুক আচরণের কারণে সবার সাথে নির্দ্বিধায় মিশে যেতে পারলেও একমাত্র অঙ্ক স্যার অর্থাৎ নিজের বরের সাথে মিশতে পারল না ও। বরের সাথে দা কুমড়োর সম্পর্ক। লোকটার ঠোঁটকাটা বেফাস কথাবার্তার জন্য মাঝে মাঝে বাড়ির মুরব্বীদের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় ওর। এর শুধু ও ভালোভাবেই নেয়। কখনো ইফাতের পছন্দের শার্টের স্লিপ বা বোতাম ছিঁড়ে, টি শার্টের বুক ফুটো করে, প্যান্টের জিপা নষ্ট করে, কখনো বা হাত ঘড়ি লুকিয়ে রেখে পারফিউম শেষ করে, জুতোয় কাদা মাখিয়ে চিরুনি লুকিয়ে, আবার কখনো ফোনের চার্জ শেষ হলে ড্রয়ারে তালা মেরে রেখে। ঋতুর এইসব কাটে ইফাত অবশ্য বিরক্ত হয় না, শুধু বউ ইগনোর করলে ওর সেটা ভালো লাগে না। এছাড়া যা ইচ্ছে হয় করুক, শুধু ওর আশেপাশে থাকলেই চলবে। তবে মাঝে মধ্যে সে শোধও নেয় অন্যভাবে, শক্ত করে বউয়ের চোখে মুখে চুমু বসিয়ে। ঋতুর নাম পারতে তখন প্রমিস করে আর এসব করবে না, কিন্তু পরক্ষণে সুযোগ পেলে প্রতিজ্ঞা ফুলে সে আবার একই কাজ করে। যতক্ষণ না ইফাতকে নাস্তানাবুদ করতে পারছে ততক্ষণ ওর শান্তি নেই। এর মধ্যে ইফাতের গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেল। 3 দিনের জন্য ওকে যেতে হলো চট্টগ্রামে। ঋতু স্বস্তি পেল। ঠকবস্টের হাত থেকে কয়েকদিনের জন্য নিষ্কৃতি পাওয়া গেল। এর 2 দিন পরে বিকেলবেলা ঈশিতার স্বামী এজাজ আর বাবুর মিয়া মেয়ের শ্বশুরবাড়ি এলেন 10 কেজি ফল মিষ্টি পান সুপারি নিয়ে। উদ্দেশ্য মেয়ে আর মেয়ে জামাইকে দাওয়াত করা। ঋতু রান্নাঘরে বসে শাশুড়িকে বাদামের খোসা ছাড়াতে সাহায্য করছিল। বসার ঘর থেকে বাবার গলা শুনে প্রথমে চমকালেও পরক্ষণেই দৌড়ে গেল। বাবাকে দেখে ঋতু স্থানকাল পাত্র বলে হু হু করে কাঁদতে কাঁদতে বাবার বুকে লুটিয়ে পড়ল।
এজাজ শালীর কাণ্ড দেখে হাস্যরসাত্মক কৌতুক করে দিতে লাগলো। বাবুল মিয়া হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন আছিস মা? ঋতু নাক টেনে বলেন বলো। ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ঋতু অভিমানী গলায়, আমাকে দেখতে এতদিন পর এলে, ভুলে গেছো আমাকে তাই না? তোমার সাথে কথাই বলবো না। বাবুল মিয়া মেয়ের অভিমান বললেন। তিনি হেসে উঠলেন উচ্চ স্বরে। আচ্ছা বলিস না, আগে নাকটা তো মুছ, এখনো ছোটই রয়ে গেলি। সবাই আছে এখানে, এর মধ্যে বাবা ওকে এভাবে বলল। ঋতু ভীষণ লজ্জা পেয়ে গেল। ইফাদের বাবা রাউফ সাহেব মসজিদ থেকে ফিরে বাবুল মিয়াকে দেখে এগিয়ে এসে কোলাকুলি সেরে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। ঋতু বাবার হাত আঁকড়ে ধরে বসে রইল। নাজিয়া ইসলাম রান্নাঘরে গিয়ে খাবারের ব্যবস্থা করতে লাগলেন। এর মধ্যে ইফার চট্টগ্রাম থেকে 3 দিনের কাজ সেরে বাড়ি ফিরল। শ্বশুর এসেছে শুনে তার সাথে দেখা করতেও সরাসরি বসার ঘরে এলো। সালাম জানিয়ে কুশল বিনিময় করে ভদ্রতা সূচক আলাপন সারার পর বাবুল মিয়া নিমন্ত্রণের ব্যাপারটা জানালেন ইফাতকে। ও হাসি মুখে দাওয়াত গ্রহণ করলো। লং জার্নি করে খুব ক্লান্ত লাগছিল ওর। 3 দিন পর কাজ সেরে বাড়ি ফিরেছে। কোথায় বউ এগিয়ে এসে তাকে ভালো মন্দ জিজ্ঞেস করবে, আঁচল দিয়ে ঘাম মুছে দেবে, শরবতের গ্লাস এগিয়ে দিবে। তা না, বাসন্তীটা বাবা পেয়ে বরকে ভুলে গেছে। ইফাদের ভীষণ রাগ হলেও মনে মনে শ্বশুরের সঙ্গে আলাপ সারার পর বাবার হাত আঁকড়ে ধরে বসে থাকা ঋতুকে ইশারায় ঘরে যেতে বলেছিল বারবার, কিন্তু ঋতু দেখেও না দেখার ভান করছিল। আচমকা এসব চোখাচোখি বাবুল মিয়ার চোখে পড়তেই তিনি সসন্দেহে কেসে উঠলেন। ঋতু লজ্জায় মাথা কাটা গেল। 3টা দিন শান্তিতে ছিল, এখন ফিরেই আবার নির্লজ্জ কাজকর্ম শুরু করে দিয়েছে। ছি, শ্বশুরের সামনে তার মেয়েকে কেউ এভাবে ইশারা করে? এই লোকের যন্ত্রণায় সে অতিষ্ঠ। বাবাকে কতদিন পর কাছে পেয়েছি ঋতু, অথচ ঠকবস স্যারটা ওকে দুদণ্ড শান্তিতে বসতেও দিচ্ছে না। রাগে কিলবিল করে উঠল মস্তিষ্কটা, যে চেপে গেল মনে। ঠিক করলো আজ কিছুতেই যাবে না ঘরে ও। ইফাত তাও কতক্ষণ আকার ইঙ্গিতে ডাকতে লাগলো বউকে, কিন্তু বউয়ের কোনো পাত্তা না পেয়ে ও থম মারা চেহারা নিয়ে একটা সময় নিজের ঘরে চলে এলো। ঋতু স্বস্তির নিঃশ্বাস ফেল। বাজে লোক একটা। বাবুল সাহেব আর এজাজ নাস্তা করতে করতে মহা আনন্দে গল্প জুড়ে দিয়েছেন বাড়ির ছোট বড় ছেলে মেয়েদের সঙ্গে। ঈশিতার স্বামী বাচাল প্রকৃতির না হলেও শ্বশুরের সাথে থাকলে সেও বাচালের মতো আচরণ করে। ঋতু নিজেও সগ্রাহে দুলাভাই আর বাবার গল্প শুনে হাসিল। তখনই নাজিয়া ইসলাম ওকে ডেকে পাঠালেন। ঋতু চাপার পর তিনি সরু গলায় বললেন, ঋতুমা, একটু ঘরে যাও তো। কেন আন্টি? ইফাত ডাকছে তো। ঋতু মিয়ে যাওয়া গলায় বলল, একটু পর যাই, আসলে বাবা দারুণ একটা জোকস বলছে, শুনছিলাম আর কি। নাজিয়া ইসলাম হেসে বলল, ও, বাবাকে এতদিন পর পাশে পেয়েছো, তাহলে থাকো। থ্যাঙ্কস আন্টি। বলে ঋতু সেখান থেকে চলে এলো। ডাকছে কেন শয়তানটা? ডাকুক। ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেল। ঋতুই বয়ে গেছে, তার ডাক শুনতে যাবে না সে, একদম না। ঋতু তাই বাবার পাশে পাশে রইল ডিনারের সময় পর্যন্ত। তবে খাবার টেবিলে ইফাতকে দেখা গেল না। জ্বর আসার দোহাই দিয়ে ঘরেই রইল। নাজিয়া ইসলাম খাবার বেড়ে ঋতুর হাত দিয়ে ঘরে পাঠাতে চাইলেও ও বাহানা দিল। আসলে বাবার মাছের কাটা বাছতে অসুবিধা হয়। নাজিয়া হেসে বললেন, তাহলে বিআইকে মাছটা বেছে দাও, আমি ইফাতকে দিয়ে পাঠাচ্ছি। বলে মেয়ে ইফতিকে ডাকতে তিনি চলে গেলেন। তখনই ঋতু স্পষ্ট শুনতে পেল ঘর থেকে গ্লাস ভাঙার আওয়াজ। বাবুল মিয়া হতচকিত হয়ে তাকাতেই ঋতু মিনমিন করে, তুমি খাও। বাবুল মিয়া আর এজাজ বিদায় নিয়ে চলে গেল। শ্বশুরকে বিদায় দিতে অবশ্য ইফাত জ্বর নিয়ে নিচে এসেছিল। ওদেরকে বিদায় দিয়ে চলে আসার সময় সিঁড়ি ঘরে দাঁড়িয়ে ইফাত ঋতুকে আটকে দিল। অভিমান আর রাগ মিশানো গলায় ওকে বলল ঘরে আসতে, কিন্তু ঋতু বলল, রুফি আপুদের সাথে থাকবো, রাতে মুভি দেখবো, আজ মুভি নাইট। ইফাত রেগে ওরা হাত চেপে ধরে বলল, দেখতে হলে আমার সাথেই দেখবে, ওদের সাথে কোনো মুভি টুভি দেখা হবে না। আপনার সাথে আমি মুভি দেখবো? হাউ ফানি। আমি কিন্তু রেগে যাব। আই ডোন্ট কেয়ার। 3 দিন দূরে ছিলাম, তুমি এই ব্যবহারটা করতে পারছো? আমার ঘুম আসবে না ওই ঘরে তোমাকে ছাড়া। তাতে আমার কি? আপনার না জ্বর, ওষুধ খেয়ে শুয়ে পড়ুন। ঋতু ওর কথা না শোনার ভান করে চলে গেল রুফির ঘরে।
এরপর নাবিলা আর রফির সাথে লুডো খেললো, গল্প করলো এবং চা খেতে খেতে একটা হরর মুভি দেখা শুরু করলো। ঘড়ির কাঁটায় তখন রাত 1:30। মুভি তখন টান টান উত্তেজনাময় হয়ে উঠেছে। ঠিক সেই সময় রুফির ঘরের দরজায় ঠক ঠক শব্দ হলো। নাবিলা মুভিটা পজ করে বিরক্তি নিয়ে দরজা খুলতেই তোফ হুড়মুড় করে ঘরে ঢুকলো। এরপর মেজাজ খারাপ করে বলল, ইফাত ভাইয়া রেগে আগুন হয়ে আছে, মনে হচ্ছে মাথাটা গেছে। ঋতু, নাবিলা, রুফি তিনজনই একসাথে তাকালো তৌফের দিকে। কেউই কিছু বুঝতে পারল না। রুফি কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানে কি সব বলছিস? তোপ যথাসম্ভব নিচু স্বরে বলল, ভাইয়া এত রাতে ছাদে বিছানা করে শুয়ে আছে, মশা কামড়ে হাল চামড়া উঠিয়ে ফেলেছে, এরপরও জ্বর নিয়ে শুয়ে আছে। আমি আর রুমি মিলে কতক্ষণ টানাটানি করে এলাম। রুমিকে তো রেগে থাপ্পড়ি বসিয়ে দিয়েছে গালে, কিছুতেই ঘরে আসছে না, শুধু বলছে আজ রাতেই ডিঙ্গোবা দিয়ে সে মরে যাবে। ঋতু সব শুনছিল। ভীষণ অবাক হলো নাটকবাজ লোকটার এরকম আচরণের কথা শুনে। এবার সরু গলায় সে তোফকে জিজ্ঞেস করলো। উনি এরকম করছেন কেন? তোফ অকপটে বলল, কেন মানে কার জন্য করছে সেটাই জিজ্ঞেস করুন। কার জন্য? আপনার জন্য ভাবি। আমার জন্য? আরে আসার পর নাকি ভাইয়াকে এক গ্লাস শরবত দেন নাই, ইগনোর করতেছেন, তাই ভাইয়া রেগে মেগে ফার হয়ে গেছে। অমিরে রাখিয়া আসলাম আপনারা খবরটা জানাইতে। ঋতু লজ্জা আর বিস্ময় নিয়ে বলল, এই সামান্য কারণে? আপনার কাছে যেটা সামান্য সেটা আপনার জামাইয়ের কাছে অসামান্য। যান নিজের চোখে দেখে আসেন আপনার বিরহে আমার ভাইয়ের কি অবস্থা। নাবিলা ঠোঁট টিপে হেসে বলল। এক সপ্তাহেই ভাইয়া এত বউ পাগল হয়ে গেল? তোপ ওর মাথায় গাঁটটা মেরে বলল। গেল তো। ঋতু ওদের সামনে এক প্রকার লজ্জাই পড়ে গেল। সেই সাথে রাগও হলো স্যারের ওপর। সারা বাড়ির মানুষ ঘুমে, আর লোকটা জ্বর গায়ে ছাদে বসে ড্রামা করছে। এত মেলো ড্রামা জানে লোকটা। ঋতু ভীষণ রেগে ছাদের দিকে গেল। ও ছাদে পা রাখতেই কোত্থেকে অমি এসে গালে হাত দিয়ে ভার গলায় বলল, বলে মন খারাপ করে অমি নেমে গেল। ঋতু দেখলো ছাদের মেঝেতে বিছানা করে শুয়ে থাকা অঙ্কব স্যারকে। ও রেগে কোমরে হাত রেখে জ্বলন্ত দৃষ্টিতে তাকাতেই ইফাত মুখ ঘুরিয়ে অন্য পাশে ফিরে শুল। ঋতু চোখ বুজে নিজেকে সামনে নিয়ে বলল, আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি ছাদ খালি না হয় তাহলে যা হবে এর জন্য আমাকে কেউ দায়ী করতে পারবে না। বলে ঋতু কাউন্ট শুরু করলো। 1 2 3 বলার আগেই ইফাত ছট করে শোয়া থেকে উঠে দাঁড়ালো এবং ঋতুকে পাজা কোলার করে নিল। ঋতু হড়বড়িয়ে বলে উঠল, হচ্ছেটা কি? নামান আমাকে। ঋতু অনুভব করলো অঙ্কুশালের গা জ্বরে পড়ে যাচ্ছে। চোখ জোড়া জ্বরের কারণে রক্তিম হয়ে আছে। ও আর কিছু বলার সাহস পেল না, চুপ রইল। ঘরে আসার পর ইফাত ওকে নামিয়ে দিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। ইফাত নিজের ঘাড় মালিশ করতে করতে ঋতুকে বলল, 3 দিনে এত ওজন বাড়িয়েছ নিজের, কি এমন হাতি ঘোড়া খেলে? ঋতু ফুঁসে উঠল, বাজে কথা কম বলুন। কমই বলছি, ছাদ থেকে তোমাকে কোলে করে নিয়ে আসতে আমার যে 2 কিলো ওজন কমে গেল সেটা কিভাবে ফুলফিল? ঋতু অবাক গলায় বলল, এর মধ্যেই 2 কিলো ওজন কমে গেল? আমাকে কি মিথ্যেবাদী মনে হয়? ঋতু রাগ চেপে বলল, আমি তো ভুলেই গেছিলাম আপনি সত্যের রাজা। তো রাজা মশাই কি করলে আমার অপরাধ আপনি মার্জনা করবেন? আমাকে খাইয়ে দিলে তোমার হাতে। বয়ে গেছে আমার। ইফাত শক্ত মুখে বলল, আমার অসুস্থ অবস্থায়ও তুমি এরকম নির্দয়ের মতো আচরণ করবে? ধর্মে সইবে তো? ঋতু ভ্রুকুটি করে তাকালো। অঙ্ক স্যার বললেন, আচ্ছা যাও, লাগবে না, আমি ঘুমাবো, তুমি কিন্তু ঘরেই থাকবে। ইফাত মুখ ভার করে শুয়ে পড়ল। এদিকে ঋতু মহা মুশকিলে পড়ল। অসুস্থ অবস্থায় লোকটা খেতে চেয়েছে, না করে কি ঠিক করলো? কতক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগল ও। এক সময় মানবিকতার খাতিরেই ফ্রিজ খুলে খাবার গরম করে নিয়ে এলো। এরপর অস্বস্তি নিয়ে জ্বরে ভুগতে থাকা অপছন্দের বরটাকে খাইয়ে দিল সে। ইফাত খেয়ে দিয়ে খুশি মনে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে বলল, আমি একজন অসুস্থ আর দুঃখী মানুষ। আমার মিষ্টি বউটা আমাকে 2 চোখে সহ্য করতে পারে না। অনুগ্রহ করে আমাকে সরিয়ে দেবেন না ম্যাডাম। ঋতু দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করলো। এই চতুর লোকটা দুঃখী মানুষ, ও মিষ্টি বউ, অনুগ্রহ ভিক্ষে।
অসুস্থ বলে, নয়তো ওর বইয়ে গিয়েছিল অঙ্ক স্যারের এসব নাটক সহ্য করতে। কয়েকদিন প্রচণ্ড জ্বরে ভুগল ইফাত। দিন দুনিয়ার কোনো হুঁশ নেই, এতটাই শরীর খারাপ হলো ওর। ঋতু প্রথম দিকে খানিকটা বিরক্ত হলেও পরে নিজের ছোট্ট মনে চিন্তাধারায় ওর নিজেরই ভীষণ রাগ লাগলো। সারাক্ষণ একসাথে এটা সেটা নিয়ে খুনসুটি বক বক করা মানুষটার এই অবস্থা ওর মন খারাপ করিয়ে দিল এক প্রকার। ও যথাসাধ্য খেয়াল রাখতো ইফাদের, সেবা যত্ন করল। এত অসুস্থতার মধ্যে ইফাদেরও কোনো শক্তি বা ইচ্ছে হলো না বউকে জ্বালাতে, তাই চুপচাপ বউয়ের সেবাটুকু গ্রহণ করল সে। ভালো লাগলো ভীষণ। আবিষ্কার করলো তার বউটির উপরে উপরে কাঠখোট্টা ব্যবহার করলেও মনের দিক থেকে খুবই নরম একটা মেয়ে। বউয়ের প্রতি ভালো লাগাটা তাই আরও বেড়ে গেল ওর। জ্বর সারতেই একদিন কোথা থেকে একটা গোলাপ দিয়ে এলো। রাতে ঘুমোতে যাওয়ার সময় গোলাপটা ঋতুকে দিতেই ঋতু ভীষণ অবাক হলো। কালো রঙের গোলাপ দেখে অবাক হলো। এই রঙের গোলাপ হয় সে শুনেছিল, কিন্তু কখনো দেখেনি। দেখার ভীষণ ইচ্ছে। দুদিন আগে ঠিক এই কথাটাই রুফিকে বলছিল সে। অঙ্ক স্যার কি শুনেছিল কথাটা? ঋতু আশ্চর্য হলো। তবে অপ্রত্যাশিতভাবে পাওয়া গোলাপটা ওর মন ভালো করে দিল। কিছুটা অবাক হয়ে ও ইফাতকে জিজ্ঞেস করল, এটা কোথায় পেয়েছেন? ইফাত ফোন ঘাটার বাহানা দিয়ে বলল, বন্ধুর বাড়ি গিয়েছিলাম, ওদের বাগান থেকে ছিঁড়ে এনেছি। না বলে? হ্যাঁ। ঋতু গোলাপটা রেখে দিল। চুরি করা গোলাপ এনে বউকে দিচ্ছেন, আপনার লজ্জা করছে না? আপনি জানেন চুরি করা একটা গর্হিত কাজ? স্টুডেন্টদের এসবই শিক্ষা দেবেন? ইফাত তাকালো। এটাকে চুরি বলছো কেন? এটা আমার ভালোবাসা। চুরিকে আপনি ভালোবাসা বলে চালিয়ে দিচ্ছেন? ইফাত বিরক্ত হলো। তুমি বড্ড পাষাণ। জামাই চোর হলে তো বউকে পাষাণ হতেই হয়। মুখে কথাই খই পড়ছে। এতই যখন জামাই মানো, দাও দেখি একটা চুমু। কোনো চোরকে আমি চুমু খাবো ভাবলেন কি করে স্যার? ভাবছি না, চাইছি। ঋতু রেখে তাকালো। পারবো না দিতে। ইফাত ভীষণ বিরক্ত হলো। 7টা চুমু জমা আছে, আপাতত একটা দিয়ে দিলেই বাকি 6 দিনেরটা মাফ, নয়তো এখন জোর করে 7 দিনেরটা। ঋতু ভীষণ রেগে ঘর থেকে বেরিয়ে গেল। লোকটা এত অসহ্য। উফ, দুটো কথা বলেও শান্তি নেই। জ্বর ছাড়তে না ছাড়তেই আবার শুরু করেছে। একে নিয়ে কোথায় যাবে সে? ইফাত পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর শ্বশুরের দাওয়াত রক্ষা করতে গেল। ঋতু বাড়ি এসে দেখলো খালা ফুপুরও আছে, আর বড় ফুপুর ছেলে নাহিদ ভাইকে দেখে তো ও ভীষণ সারপ্রাইজড হলো। খুশিতে কথা বলে ভুলে গেল কিছু মুহূর্তের জন্য। বিয়েতে সে আসতে পারেনি, দেশের বাইরে থাকায়। ঋতু নিজের নাহিদ ভাইকে দেখে ভীষণ খুশি হলো। বড় ফুপু গদগদ কণ্ঠে সবাইকে বলল, জামাই আসছে বিদেশ থেকে, সুখবর টুখবর তো এখনো শুনাইলেই না রে মা। পাখি তার ডাটা পাইছে, খুশি তো হইবই। ঈশিতা সেই কথারও টিপ্পণী কাটল। ঋতু সেসব গায়ে মাখল না। এতদিন তো সে বোন ফুপুদের এই কথাগুলোই মিস করছিল। ঋতু স্বস্তির নিঃশ্বাস ফেল। রাতে ভুরি ভোজন ছিল নতুন জামাইয়ের জন্য। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই বসার ঘরে সবাই একসঙ্গে আড্ডা দিতে বসল। এর মধ্যে ঋতুর সাথে নাহিদের বেশ ভালো বন্ডিং দেখে ইফাদের রাগ হলো। হাঁসফাঁস লাগলো, বিরক্ত লাগলো। দরকারি কলের অজুহাত দিয়ে আড্ডা থেকে সরে এলো সে। এরপর ভবঘুরের মতো রাস্তায় বেরিয়ে পড়ল। ক্ষিপ্ত মেজাজে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করার পরে আচমকা কাদায় পা পড়তে ওর বিরক্তি চরমে পৌঁছালো। রেগে সেভাবে শ্বশুরবাড়ি ফিরে এলো ইফাদ। ফ্রেশ না হয়ে কাদামাখা জুতো নিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। বসার ঘর থেকে ঋতু হা হা হি হি স্পষ্ট কানে আসছে ওর। নিষ্ঠুর বইয়ের আচরণ ওকে কেন এত পীড়া দিচ্ছে? আর ঋতুনি বড় রেখে ভাইয়ের সাথে অট্টহাসি। থাকবে না সে এ বাড়িতে আর এক মুহূর্ত। অসহ্য অনুভব করায় মনিকে দিয়ে ঋতুকে ডেকে পাঠালো সে। নাহিদ ভাইয়ের সাথে অনেক বছর পর দেখা ঋতুর। ব্যাচেলর করতে লন্ডনে পাড়ি জমিয়েছিল অনেক বছর আগে। এরপর আর ফিরিনি। দুই ভাই বোনের কতদিন পর দেখা। কি একটু বসে কথা বলছে, তাতেও ক্ষান্ত দিতে হলো ঋতুকে। ওর বিরক্ত চূড়ান্তে পৌঁছালো। অঙ্ক স্যারকে কথা শোনানোর জন্য 101টা মুখ ঝামটা রেডি করে নিজের ঘরের দিকে পা বাড়ালো সে। কিন্তু ঘরে যাওয়ার পর রাগী দুঃখে ওর চোখ ভিজে উঠল। দেখলো অঙ্ক স্যার কাদামাখা জুতো নিয়ে বিছানায় ঘুমিয়ে আছে। ঋতু ফোঁস করে ডাকতেই অঙ্ক স্যার ঘুমো ঘুমো গলায় ধমক দিল, ঘুমোতে দাও বউ। আপনি জুতো নিয়ে শুয়ে আছেন কেন? শুয়েছি তো শুয়েছি, তাতে কি এমন?
ঘোড়ার ডিম হয়েছে। ঋতুর গলা কাঁদো কাঁদো শুনে আমার এত সুন্দর বিছানার চাদর নষ্ট করে দিয়ে বলছেন কি ঘরে ডিম হয়েছে? কিনে নিও, আরেকটা কাটতে হবে না। লাগবে না, আপনি উঠুন, জুতো খুলে আসুন। পারবো না। আমি কিন্তু রেগে যাচ্ছি স্যার। অঙ্ক স্যার উঠে বসলো, ওর দিকে তাকিয়ে বলল, যদি জিজ্ঞেস করো জুতা নিয়ে শুয়েছি কেন, তাহলে বলবো চাদরটা আমার একটু পছন্দ হয়নি, তাই নষ্ট করে দিয়েছি। আপনার পছন্দ না হলেই সেটা নষ্ট করে দেবেন? হ্যাঁ দেব। ঋতু ফুঁসে উঠল, পরক্ষণে নিজেকে সামনে নিল। এই পাগলের সাথে কথা বলাই বৃথা। ও ফোঁস করে নিঃশ্বাস ফেলে প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলো, সমস্যাটা কি আপনার? আমাকে ডেকে পাঠালেন কেন? আমি চলে যাব। ঋতু চমকালো। চলে যাবেন মানে? কোথায়? বাড়ি ফিরবো, তোমাকে বলতেই ডাকলাম। ঋতু কপালে ভাঁজ ফেলে বলল, কেন? এখানে কোনো সমস্যা হচ্ছে? আমার সমস্যা তো তোমার হচ্ছে, অহেতুক আমাকে এড়িয়ে চলছো। আমার জন্য কারোর সাথে হা হা হি হি করতে পারছো না মন খুলে। ঋতু বিস্ময় নিয়ে বলল, আপনাকে এড়িয়ে চলেছি? আর কোথায় হা হা হি হি করলাম? আপনি কি ইনডাইরেক্টলি নাহিদ ভাইকে মিন করছেন? ইফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হ্যাঁ করছি, কারণ আমার তুমি বর রেখে পরপুরুষকে বেশি নাহিদ ভাই পরপুরুষ? সে আমার ভাই। আপন তো নয়। আপনি ইফাত মলিন গলায়। যাই হোক, এত কথা ভালো লাগছে না, আমাকে ইগনোর করতে হবে না, আমি আসছি। ঋতু আমতা আমতা করে বলল, ইগনোর করছি না তো, তবে চলে গেলে বাবাকে বলে যান। ইফাত গম্ভীর গলায় বলল, সরি, বাট আমি বলতে গেলে উনি আটকে দেবেন, লজ্জায় পড়ে যাবে। তুমি বলে দিও। অবশ্যই এখন বলতে হবে না, যখন খোঁজ করবে তখন বলো। আমি বাবাকে কি বলবো? বলবে কাজ ছিল, চলে গেছে। ঋতু তেতে উঠল। মিথ্যা বলতে পারবো না। তাহলে সত্যিটাই বলে দিও। ইফাত কাদামাখা জুতো নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ঋতু হতভম্ব হয়ে বসে রইল। এই লোকটা এত অদ্ভুত। শেষমেশ নাহিদ ভাইকে নিয়ে তার জেলাসি। ঋতুর হাসি পেল। পরিমাস অলি প্রেমে পড়া অঙ্ক স্যার কি জানি নাহিদ ভাইয়ের পুতুলের মতো সুন্দর একটা মেয়েও আছে। ওর ঘন্টাখানেক পরে বাবুল মিয়া যখন মেয়ে জামাইয়ের খোঁজ করতে এলেন, তখন ঋতু মিনমিন করে জানালো ইফাত ঘুমিয়ে পড়েছে। বাবুল মিয়া গম্ভীর মুখে মাথা নাড়িয়ে চলে গেলেন। এরপর অবশ্য আর কেউ বিরক্ত করল না। ঋতু দরজা আটকে ঘুম দিল। অঙ্ক স্যারের হাত থেকে নিস্তার পেয়ে বহুদিন পর নিজ বাড়িতে নিজ বিছানায় শান্তির ঘুম দিল ঋতু। সকালবেলা বেশ বেলা করেই ওর ঘুম ভাঙল। আড়মোড়া ভেঙে বাইরে বেরোতেই ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। বসার ঘরে বাবার সাথে অঙ্ক স্যার বসে আছেন। হাসি খুশি ঝলমলে চেহারা, আইসি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক বসাচ্ছে। এই লোকটা এখানে কেন? রাতে না চলে গেল? ঋতুর চোখ থেকে কোটর বেরিয়ে আসার উপক্রম হলো। অঙ্ক স্যারকে একা পাবার পর ঋতু বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কখন এলেন? রাতে গিয়ে সকালে যখন আসবেনি, তাহলে এত নাটকের কি প্রয়োজন ছিল? রাতে তো কোথাও যাইনি। ঋতু হতভম্ব হলো। মানে তাহলে ছিলেন? শ্বশুর মশাইয়ের সাথে ছিল। আপনি আমার সাথে মজা করছেন? ঋতু চাপা স্বরে চেঁচালো, না। মিথ্যা বললেন কেন তাহলে? আমার রাগ হচ্ছিল তাই। ঋতু দরজা ধরে দাঁড়ালো। আপনি জানেন আপনার জন্য আমি বাবাকে মিথ্যা বলেছি আপনি ঘরে ঘুমিয়ে আছেন। বাবা কি ভাবলো আমায়? ছি। ইফাত হাসলো। ঋতুর ইচ্ছে করলো ওর নাকে ঘুষি মারতে। ওর হাতের ঘুষি খেয়ে যদি লোকটা শিক্ষে হয়। ওর অগ্নি চক্ষু দেখে ইফাত বলল, উনি জানেন আমার আর তোমার মধ্যে ছোটখাটো মনোমালিন্য হয়েছে, তাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছো তুমি। ঋতু দু চোখ বুঝিয়ে নিজেকে শান্ত করলো। ওহ গড, লোকটা এত বদমাস। বাবার কাছে এত সব মিথ্যে বানিয়ে বানিয়ে বলেছে। বাবা কি ভাবলো? উফ, লজ্জায় ওর মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। ও কটমট করে বলল, এত বড় মিথ্যা বলতে বুক কাঁপলো না আপনার? নিভিয়ে রাখা আগুনটা দপ করে যেন জ্বলে উঠল ইফাদের। চাপার আগে সেই সোজা সাপটা জবাব দিল। অঙ্ক স্যার বক বক করতেই থাকলেন। অন্যদিকে ঋতু আড়মোড়া হয়ে এক দৃষ্টিতে অদ্ভুত চোখে দেখছিল তার অঙ্ক স্যারকে। শুনছিল লোকটার অভিমানী কথা, অদ্ভুত স্বীকারোক্তি।